আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান ও সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে, সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে মন্তব্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই শুরু, মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন দলের সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টি সমাবেশ পণ্ড, 20 নেতাকর্মী আহত ও 8 জনকে আটকের অভিযোগ। এবং IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের বিচারে ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চায় না সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষে অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 25 সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত 15 জন হেফাজতে আছেন। বলেন, কর্মকর্তারা অভিযুক্ত হওয়ায় সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, চার্জশিট হাতে না পাওয়ায় কে কতটা দায়ী তা এখনও জানেন না তারা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গুমের 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 8ই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে DGFI এর 5 প্রধান সহ আছেন সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় সেনাবাহিনীর জরুরি সংবাদ সম্মেলন। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছি। ওয়ারেন্টের কপি হাতে না এলেও চার্জশিট হওয়ার একদিনের মাথায় চাকরিরত 15 জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে LPR-এ আছেন 1 জন, কর্মরত আরেকজন মিসিং, বাকি 9 জন অবসরে। সেনা আইনে বিচার হচ্ছে না, তবে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাকিমুজ্জামান। এই ICT ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মেবি। হাকিমুজ্জামান জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে চাকরিচ্যুত হবেন, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা সুযোগ সুবিধার কি হবে সেই প্রশ্নটির আইনি ব্যাখ্যা চাইবেন তারা। হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করার প্রসঙ্গে তিনি জানান, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর সিদ্ধান্ত হবে। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে। ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে। আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে। জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জোর প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে একাধিক জরিপ হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন সিনিয়র নেতারা। প্রার্থী বাছাইয়ে এলাকায় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও অতীত কর্মকাণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এখনো মনোনয়ন ঘোষণা না করলেও প্রস্তুতি এবং একক প্রার্থী বাছাইয়ের কাজ জোরেশোরেই চালাচ্ছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। জেলা ও বিভাগ ভিত্তিক
সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা ছাড়াও অঞ্চলভিত্তিক নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্যরা। কনস্টিটিউয়েন্সি বেস যারা আগ্রহী আছে এটার মধ্যে জরিপ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানের একটা উইং আছে, ওনারা জরিপ করছেন। আমাদের প্রত্যেক বিভাগেরই আমাদের সাংগঠনিক টিম আছে। প্রক্রিয়াটা চলমান। এই প্রক্রিয়াটা একদিনে হয় না। একটা ইলেকশনের জাস্ট 1.5 মাস আগে প্রার্থী চুজ করে ফেলবেন তা না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দোজ হু আর ইন দ্য ফিল্ড ফর লাস্ট 17 ইয়ার্স। তবে এখনই কিছু চূড়ান্ত নয় জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ড। জনগণের ভালোবাসা অর্জন করে যে মানুষটি ওই এলাকার জন্য সবচেয়ে সর্বোত্তম হবে, বর্তমানে এই পরিবর্তনশীল বাংলাদেশের আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো জনগণের আস্থা অর্জনের সক্ষমতা যাদের আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তাদেরকেই চুজ করবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বক্তব্যে বলেছেন। নতুন প্রজন্মের সেন্টিমেন্ট ও জুলাই সনদের আকাঙ্ক্ষা ধারণ করে ইশতেহার প্রস্তুতের কাজ চলছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হয়েছে। শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার পরপরই দলটির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। জাতীয় পার্টি বলেছে সে সময় দলের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে 8 কর্মীকে। পুলিশ জানিয়েছে অনুমতি না থাকায় জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার, মব সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সমাবেশে অংশ নিতে দুপুরে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসার পর বাধা দেন পুলিশের সদস্যরা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসে পণ্ড হয়ে যায় সমাবেশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্বিতীয় দফায় কার্যালয়ের সামনে জড়ো হলে আবারও লাঠিচার্জ করে পুলিশ। জাপা কর্মীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জের পাশাপাশি তাদের মারধর করেছেন গণ অধিকার পরিষদের কর্মীরা। জাতীয় পার্টিকে সরকার ভয় পায়, জিএম কাদেরকে ভয় পায়। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা আমি ধিক্কার জানাই। তারা জাতীয় পার্টির উপর হামলা করেছে, তারা সন্ত্রাসী। পুলিশ বলছে সমাবেশের অনুমতি না থাকায় আইনানুগ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা তো একটা রাস্তার উপরে চেয়ার টেবিল অমুক দেওয়া, স্টেজ করা, এগুলো তো রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নেই। এরপরে যখন বারবার বলার পরেও যখন শুনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার গ্রেনেডটা দিচ্ছি। জাতীয় পার্টির দাবি, পুলিশকে জানিয়ে সমাবেশের আয়োজন করা হয়। পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি, এটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না, এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে। সেই রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে, এবং আমাদেরকে মিটিং চলার এক পর সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য। তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে, আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের তৃতীয় দিনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে জোর দেওয়া হয়েছে। সুনীল অর্থনীতির টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনার আলোচনায় উঠে আসে পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের প্রয়োজনীয়তাও। সংকট উত্তরণে স্থানীয় জনগোষ্ঠী, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আলিম আল রাজির রিপোর্ট। পৃথিবীর মোট আয়তনের 70% সমুদ্র, আর এই সমুদ্রকে ঘিরেই আবর্তিত হয় 95% বৈশ্বিক বাণিজ্য। কর্মসংস্থান থেকে শুরু করে বিশ্বের প্রায় 300 কোটি মানুষের খাদ্যের যোগানও আসে এই সমুদ্র থেকে। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ, অবাধ মৎস্য শিকার সহ
ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভয়াবহ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের ফ্রম কমিটমেন্টস টু চেঞ্জ ড্রাইভিং ট্রান্সফরমেটিভ অ্যাকশন ফর দি ওশান সেশনের আলোচনায় আন্তর্জাতিক সমুদ্র চুক্তির যথাযথ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, সংকট সমাধানে বিনিয়োগ নিশ্চিত করা সহ প্রয়োজন কার্যকর পদক্ষেপ। It's very important for the youths to be in conferences like this where they will understand the ocean, their responsibility towards ensuring that the ocean is well managed for the prosperity of the world. This generation, they're going to live with the consequences of whatever we do in the ocean today. So yeah, getting this next generation involved in the ocean is absolutely crucial if we're actually going to do BBNJ agreement, the agreement for the protection in high sea to be now enforced with 74 signature. This is a great step. Looking forward to see more. সমুদ্র চুক্তি ও বৈশ্বিক অংশীদারিত্ব শুধু আলোচনার টেবিলে নয়, মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। সমুদ্রের ব্যাপারে আমরা কিন্তু অনেক উদাসীন এবং অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি যে সমুদ্র আমাদের কি দিচ্ছে, আমাদের যে জীবনে এবং আমাদের এই যে ক্লাইমেট সবকিছু মিলিয়ে যে একটা বিশাল একটা ভূমিকা পালন করছে, সেটা কিন্তু এখানে জোরে সোরে আলোচনা হচ্ছে। এবং যে আলোচনায় একটি ব্যাপার উঠে এসছে যে $3 ট্রিলিয়ন কিন্তু এই ইকোনমি, এই ব্লু ইকোনমি, এই ওশিয়ানের খাদ্য বলি, ট্রান্সপোর্টেশন বলি, ইভেন আমরা যদি ট্যুরিজমের কথাও বলি, সমুদ্র কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। সুতরাং সমুদ্রকে যদি ভালো রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের যাবতীয় যা এই সমুদ্র রিলেটেড যাই আছে সেগুলোও ভালো থাকবে। যত বেশি এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা সমুদ্রের ব্যাপারে সচেতন হব। তরুণ সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে এই ধরনের কর্মকাণ্ডে, এবং আমরা সবাই যখন হাত মেলাবো একসাথে, তখনই কিন্তু এর থেকে ভালো সমাধান আসবে। 2030 সালের মধ্যে বিশ্বের 30% সমুদ্র সংরক্ষিত করা কোনো স্বপ্ন নয়, বরং এখন এটি টিকে থাকার শর্ত। সমুদ্র রক্ষা মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি অর্থনীতি, জনজীবন আর ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। আলিম আল রাজি, চ্যানেল আই। খানাখন্দ, উঁচু নিচু রাস্তা আর জলাবদ্ধতায় প্রায় 8 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প রোডের বাসিন্দারা। বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাস্তার দুপাশে উঁচু সরকারি আবাসিক ভবন নির্মাণের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পের এই পথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তায় চলাচল করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। প্রায় 8 বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। মাঝে একবার রাস্তা মেরামত করা হলেও তা বেশি দিন টেকেনি। স্কুলের বাচ্চারা হাঁটতে পারে না, মানুষ উষ্টাকায় পড়ে জায়গা, বয়স্ক মানুষ চলতেই পারে না রাস্তাটা। সাইড দিয়ে তো যাওয়ার রাস্তা নেই, কারণ কাদাতে ভরা থাকে, এই জন্য স্কুল অনেক সময় মিসেই দেয়া লাগে। মোটর টোটর ডুবে যায়, ওই জন্য স্কুল চালাইতে পারি না, যেমন বৃষ্টি বাদল হয়, রাস্তাঘাটও একটু ভাঙা। সেই সঙ্গে কয়েক ফুট উঁচু করে রাস্তার দুপাশে সরকারি আবাসন ভবন নির্মাণের কারণে দুর্ভোগ আরো বেড়েছে। এক সরকার যাবে আর এক সরকার আসবে, কিন্তু জনগণের যে ভাগ্য উন্নয়ন সেটা কারো চোখে পড়ে না। সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ, খেটে খাওয়া মানুষের জন্য খুবই দুর্ভোগ। যাওয়া যায় না, গাড়ি এক্সেল ভেঙে যায়, নষ্ট হয়ে যায় গাড়ি। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে এখানে কোমর পর্যন্ত পানি ওঠায় ভোগান্তির যেন শেষ নেই। 10-15 মিনিট বৃষ্টি হইলে পুরা বুক সমান পানি হয়ে যায়। তখন নৌকা দিয়ে চলতে হয়, খুব বিচ্ছিরি ভাবে কষ্ট করে হাঁটা চলা করতে হয়। এরকম বৃষ্টি হলে পানিতে একদম সব ডুবে যায়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত পানি থাকে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে আবহাওয়া ভালো হলে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। এই রাস্তায় পাইপ ড্রেনগুলো পরিষ্কার করে দিতে হবে। দ্বিতীয়ত রাস্তাটা একটু উঁচু হবে, এই পিটগুলো আবার নতুন করে করতে হবে। 2 সাইডে ফুটপাথ আর পুরোটা এক্সপোর্টের রাস্তা হবে। সড়কের পাশেই ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ থমকে আছে। এগুলি লাগাই দিয়ে গেছে, তারা বলে গেছে অনতি বিলম্বে ওভারব্রিজটা কমপ্লিট হবে, কিন্তু আজও তারা কেউ এখানে আসে নাই। জরুরিভাবে মনে করেন এটা ফুট ওভারব্রিজের অবশ্যই দরকার। বছরের পর বছর এখানে একদিকে যেমন খানাখন্দের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেই সঙ্গে যদি 10-15 মিনিটের বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, পুরো কোমর পর্যন্ত এখানে পানি জমে থাকে।
এলাকাবাসী বলছেন এত বছর যে এই দুর্ভোগ সেটা থেকে রেহাই দিতে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয়। মিরপুর 1 নম্বরের আনসার ক্যাম্প থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। চ্যানেল আই এর সিনিয়র সংবাদ উপস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজার মা নূরজাহান বেগম শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তিনি 5 ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম নূরজাহান বেগমের তৃতীয় সন্তান রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার বর্তমানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব হিসেবে কাঠমান্ডুতে কর্মরত আছেন। বর্ধিত পল্লবী আফতামউদ্দিন মাদ্রাসা জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলের পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বছরে 12,500 কোটি টাকার মাছ উৎপাদন হচ্ছে ময়মনসিংহে। দিন দিন জেলায় বাড়ছে মাছ চাষ। এগিয়ে আসছেন অনেক তরুণ উদ্যোক্তা। এক্ষেত্রে মৎস্য বিভাগ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছেন। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক। ভারী যানবাহনের চাপে সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান ও সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে। সেনাবাহিনীতে মোরাল এফেক্ট করেছে মন্তব্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই শুরু। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন দলের সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড। 20 নেতাকর্মী আহত ও 8 জনকে আটকের অভিযোগ। এবং IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ। নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।